ধরুন আমরা যখন বড় কোনো ঐতিহাসিক পেইন্টিং বা চিত্রকর্মের দিকে তাকাই তখন সবার আগে আমাদের চোখটা ঠিক কোথায় যায়? ক্যানভাসের ঠিক মাঝখানে, তাই না? একদম, মানে ওই রাজা রানী বা সেনাপতিদের দিকে। হ্যাঁ, ঠিক তাই। তাদের ওই জমকালো পোশাক, হাতের তলোয়ার বা মুকুটের দিকেই তো সব আলো পড়ে থাকে। আর আমরাও ধরে নিই যে পুরো পৃথিবীর গল্প বোধহয় ওই কয়েকজনকে ঘিরেই ঘুরছে। তা তো বটেই। শিল্পীরাও কিন্তু জেনে শুনেই ওই কেন্দ্রীয় চরিত্রগুলোর উপর সবচেয়ে বেশি ফোকাস করেন। কিন্তু একটু খেয়াল করে যদি আমরা পেইন্টিংয়ের একদম পেছনের দিকে, মানে ধরুন একেবারে কোনায় বা ছায়ারে থাকা মানুষগুলোর দিকে তাকাই, ওই হয়তো একজন সাধারণ কৃষক, কোনো দাসী বা দূর দিয়ে হেঁটে যাওয়া কোনো পথচারী। হ্যাঁ, ওই ছোট চরিত্রগুলো না থাকলে কিন্তু পুরো ক্যানভাসটাই একেবারে কৃত্রিম আর প্রাণহীন লাগতো। ঠিক। আর একদম এই বিষয়টা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা আমরা কথা বলবো। মানে ঐতিহাসিক কল্পকাহিনী পড়ার সময় আমরা সবসময় ওই রাজা রানীদের নিয়েই মেতে থাকি, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ বিশ্লেষণ করলে একটা বেশ চমকে দেওয়ার মতো বিষয় সামনে আসে। সাধারণত রাজসিংহ নিয়ে আলোচনা হলে রাজসিংহ, ঔরঙ্গজেব, জেবুন্নেসা বা চঞ্চল কুমারীর মতো ওই বিশাল মাপের চরিত্রগুলোই কিন্তু লাইমলাইটে থাকে। হ্যাঁ, কিন্তু এই উপন্যাসের রাজারা বা প্রধান চরিত্ররা আসলে সব কিছু নিয়ন্ত্রণ করছেন না। পুরো রাজপুত মুঘল যুদ্ধের কলকাঠি নাড়ছে একদম পেছনের সারির চরিত্রগুলো। ওই দাসী, ছবি বিক্রেতা বা কিছু সাধারণ মানুষ যাদেরকে হয়তো আমরা শুরুতেই খুব একটা গুরুত্ব দিই না। একদম। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ইন্টারেস্টিং একটা সমালোচনার কথা এখানে উল্লেখ করতে হয়। হ্যাঁ, রবীন্দ্রনাথের ওই পয়েন্টটা সত্যিই খুব ভাবার মতো। তিনি বলেছিলেন যে এই উপন্যাসে ঘটনার গতি এত বেশি দ্রুত যে সেখানে চঞ্চল কুমারীর চরিত্রের সম্ভাবনাগুলো ঠিকমতো ফোটার সুযোগই পায়নি। শুধু চঞ্চল কুমারী নয়, এমনকি স্বয়ং রাজসিংহ চরিত্রটি নিয়েও তার একটা আক্ষেপ ছিল। ঠিক বলেছেন। তার মনে হয়েছিল রাজসিংহকে ঠিক রক্ত মাংসের মানুষ মনে হয় না, মনে হয় যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো পাথরের মূর্তি। মানসিক বৃত্তিগুলোতে সে ঠিক নিশ্চিত প্রতিষ্ঠা পায়নি। তো এখন প্রশ্ন আসতেই পারে, যদি প্রধান চরিত্রগুলোই ঠিকমতো ফুটে না ওঠে তাহলে তো সেটা লেখকের একটা বড় ব্যর্থতা। হ্যাঁ, মানে একজন লেখক তার প্রধান চরিত্রদেরই ঠিকমতো সময় দিতে পারলেন না, আর আমরা বলছি ছোট চরিত্ররা এসে উপন্যাসে প্রাণ সঞ্চার করেছে। এটা কি একটু অদ্ভুত শোনাচ্ছে না? আপাত দৃষ্টিতে এটা লেখকের কাঠামোগত দুর্বলতা মনে হতেই পারে। মানে আধুনিক বিশ্লেষণধর্মী সমালোচকরা যখন মূল চরিত্রগুলোর এই অপূর্ণতা নিয়ে কথা বলেন, ঠিক তখনই কিন্তু একটা বড় ব্যাপার ঘটে। কী রকম? অপ্রধান চরিত্রগুলো উপন্যাসে একটা বিশাল শূন্যস্থান পূরণ করে দেয়। প্রধান চরিত্রগুলোর কাঁধে তো বিশাল দায়িত্ব, তাদের রাজ্য চালাতে হয়, যুদ্ধ করতে হয়। হ্যাঁ, মানে ইতিহাসের ভার বহন করতে হয় তাদের। একদম। এই বিশালত্বের চাপে পড়ে তাদের মানবিক দিকগুলো ফুটিয়ে তোলার জায়গা কমে যায়। আর বঙ্কিমচন্দ্র এটা জানতেন, তাই সাধারণ জীবনের সত্য এবং মানবিক দিকগুলো তুলে ধরার দায়িত্ব তিনি অত্যন্ত সচেতনভাবেই ওই ছোট বা অপ্রধান চরিত্রগুলোর কাঁধে তুলে দিয়েছেন। তার মানে ঐতিহাসিক উপন্যাসের যে একটা খুব ঘুমোট আর ভারী গাম্ভীর্য থাকে, এই ছোট চরিত্রগুলো এসে যেন সেখানে একটু হালকা হাওয়া ঢোকার সুযোগ করে দেয়। ঠিক তাই। আর এখানেই আসে উপন্যাসের প্রাণশক্তি, কৌতুক ও সাধারণ মানুষের উপস্থিতির বিষয়টা। খুব চমৎকার একটা উক্তি আছে, আমি হুবহু তুলে ধরছি। সে বলা হচ্ছে, রাজসিংহ উপন্যাসের এইসব ছোট চরিত্র মোটামুটি জীবন্ত এবং প্রায়ই কিছু কৌতুক এদের ঘিরে খেলা করেছে। কৌতুকের কথায় আমার ওই পুরোহিত অনন্ত মিশ্রের চরিত্রটার কথা মাথায় আসছে। মানে লোকটা কিন্তু এমনিতে বেশ ধূর্ত আর বুদ্ধিমান। হ্যাঁ, চঞ্চল কুমারীর প্রতিনিধি হিসেবে সে যখন রূপনগরের রাজা বিক্রম সিংহের কাছ থেকে কৌশলে পরিচয়পত্র বাগিয়ে নেয়, বাপরে, তখন তার উপস্থিত বুদ্ধি দেখে রীতিমতো অবাক হতে হয়। এমনকি সে তার নিজের ওই লোভী স্ত্রীকেও বেশ কড়া হাতে সামলায়। কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মজার ব্যাপারটা হলো, এই একই অনন্ত মিশ্র যখন রাস্তায় দস্যু দলের সামনে পড়ে, তখন তার সেই প্রখর বুদ্ধি কর্পূরের মতো উড়ে যায়। একদম। দস্যুদের দেখা মাত্রই সে ভয়ে এতটাই কাঁপতে থাকে যে তার আর কোনো হিতাহিত জ্ঞানই থাকে না। সে ভীত হয়ে পড়ে আর শুধু পালানোর পথ খোঁজে। তার এই অসহায়ত্ব আর ভীতি কিন্তু গল্পের ওই টানটান উত্তেজনার মধ্যে একটা অদ্ভুত হাস্যরসের যোগান দেয়। আবার ধরুন মানিকলালের পিসির কথা যদি ভাবি, হ্যাঁ, মহিলা প্রচণ্ড গরিব,
অর্থের প্রতি তার ভয়ানক লোভ, কিন্তু একই সাথে সে ভীষণ প্রাণবন্ত একটা চরিত্র। উপন্যাসে হাস্যের যোগান তো সেই দেয়। এই চরিত্রগুলো আসলে উপন্যাসের ভেতরের রক্তক্ষয়ী যুদ্ধ বা মানসিক ভারের উপর দিয়ে একটা লঘু রঙের তুলি বুলিয়ে দেয়। এরা না থাকলে উপন্যাসটি বোধহয় শুধুই একটা শুষ্ক ইতিহাসের পাঠ্য বই হয়ে যেত। এটা অনেকটা ধরুন ওই খুব সিরিয়াস ডার্ক থ্রিলার মুভিগুলোর মতো। ডার্ক থ্রিলার মানে পর্দায় ধরুন চরম সিরিয়াস একটা দৃশ্য চলছে, যে কোনো মুহূর্তে খুন খারাপি হয়ে যাবে, শ্বাসরুদ্ধকর অবস্থা। ঠিক তখন এমন একটা সাইড ক্যারেক্টার স্ক্রিনে আসে যার সাধারণ এবং মজাদার আচরণ দিয়ে দর্শকরা একটু হাফ ছাড়ার সুযোগ পায়। দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। কিন্তু এই ছোট চরিত্রগুলো যে শুধু হাস্য কৌতুক তৈরি করে বা কমিক রিলিফ দেয় তা কিন্তু নয়। তাহলে এরা আর কি করে? রাজারা যুদ্ধ করবে আর এরা মাঝে মাঝে এসে একটু হাসিয়ে যাবে, ব্যাপারটা কি এতটুকুই? মোটেও না। এরা কিভাবে দুটি বিশাল সাম্রাজ্যের মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটায় সেটা দেখলে রীতিমতো চমকে যেতে হয়। তাসবিওয়ালি বা ওই ছবি বিক্রেতা বৃদ্ধার চরিত্রটির কথাই ধরুন। হ্যাঁ, ওই বৃদ্ধাই তো কাহিনীর মোড় একদম ঘুরিয়ে দেয়। ঠিক, সে রূপনগরে গিয়ে চঞ্চল কুমারীকে রানা রাজসিংহের একটা ছবি দেয়, কিন্তু এরপর সে ঔরঙ্গজেবের ছবিটাও বের করে। আর চঞ্চল কুমারী তো রাগে ঔরঙ্গজেবের ছবিটা একদম পায়ে মারিয়ে ভেঙে ফেলে। তো লাইনটা এভাবেই আছে যে মর্মর শব্দ হইল। হ্যাঁ, আর এই সামান্য ছবি ভাঙার ঘটনাটা কিন্তু সেখানেই শেষ হয়ে যায় না। বৃদ্ধা সোজা দিল্লিতে চলে যায়। কিন্তু আমার একটা খটকা লাগছে, সামান্য একজন ছবি বিক্রেতা বৃদ্ধার কারণে রাজপুত আর মোগলদের মধ্যে এত বড় একটা যুদ্ধের সূত্রপাত হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এখানেই আসে সেই গুপ্তচর বৃত্তির বিষয়টা। বৃদ্ধা দিল্লিতে গিয়ে তার ছেলে সিকান্দরকে সব জানায়। সিকান্দর পেশায় একজন তেজবিরওয়ালা। সে আবার তার বউ ফাতেমাকে খবরটা দেয়। আর ফাতেমা গিয়ে বলে দরিয়া বিবিকে। একদম। আর দরিয়া বিবি আসলে কে? সে স্বয়ং মুঘল রাজকুমারী জেবুন্নিসার নিজস্ব গুপ্তচর। বাপরে, তার মানে রূপনগর থেকে শুরু করে দিল্লির রাজপ্রাসাদ পর্যন্ত খবরের এই পুরো যোগসূত্রটা স্থাপন করলো সমাজের একেবারে সাধারণ মানুষগুলো। ঠিক তাই, রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে পলিটিশিয়ানদের জন্য সংবাদ বা ইনফরমেশন কতটা জরুরি বঙ্কিমচন্দ্র অত্যন্ত সুকৌশলে সেটা এই ছোট চরিত্রগুলোকে দিয়ে বুঝিয়েছেন। এদের তিনি একটা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা গুপ্তচর ব্যবস্থার চেন হিসেবে ব্যবহার করেছেন। সাধারণ মানুষের স্তর থেকে একটা খবর সোজা অন্দরমহলে পৌঁছে যাচ্ছে। কিন্তু উপন্যাসে তো শুধু সাধারণ মানুষ নয়, রাজপরিবারের ভেতরেও এমন কিছু গৌণ চরিত্র আছে যারা গল্পের মোড় ঘোরাতে বিশাল ভূমিকা রাখে। হ্যাঁ, এবার আমরা সেই আদর্শিক সংঘাত আর মনস্তাত্ত্বিক রূপান্তরের জায়গায় আসছি। রাজপরিবারের অভ্যন্তরে থাকা গৌণ চরিত্রগুলো তৎকালীন সময়ের আদর্শিক ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের প্রতীক। যোধপুরী বেগমের চরিত্রটি তো এর সবচেয়ে বড় প্রমাণ। একদম। যোধপুরী বেগমকে বঙ্কিমচন্দ্রের হিন্দু আদর্শবাদের একটি প্রতিফলন হিসেবে ধরা হয়। এই নারী প্রতিনিয়ত তার বেগম জীবনকে ধিক্কার জানিয়েছে। তার মনে হয়েছে তার ধর্ম এবং নারীত্ব দুটোই বিসর্জিত হয়েছে। আর ঔরঙ্গজেব যখন চঞ্চল কুমারীকে জোর করে বিয়ে করার আদেশ দেন, তখন যোধপুরী বেগমের একটা সংলাপ আছে। উক্তিটা ছিল, হে ভগবান, আমাকে বিধবা করো, এ রাক্ষস আর অধিক দিন বাজিবে। ভাবা যায়? হ্যাঁ, একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। প্রধান চরিত্ররা যখন ইতিহাসে বন্দী, তখন এই অপ্রধান চরিত্রটির মাধ্যমেই চরম হতাশা এবং মানসিক দ্বন্দ্বের একটা নিখুঁত চিত্রায়ন আমরা দেখতে পাই। আচ্ছা, চঞ্চল কুমারীর বাবা বিক্রম সোলাঙ্কির ব্যাপারটা কি? শুরুতে তিনি ছিলেন একজন সাধারণ ও অত্যন্ত দুর্বল রাজা। ঠিক, দিল্লির বাদশাহ যখন তার মেয়েকে বিয়ে করতে চাইল, তিনি রীতিমতো সম্মানিত বোধ করেছিলেন এবং রাজসিংহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু পরে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে তো তার এক প্রকার পুনর্জন্ম ঘটে। তার মধ্যে হঠাৎ করে ধূর্ততা ও বীরত্ব দেখা যায়। যদিও সমালোচকদের মতে এই পরিবর্তনের কোনো পূর্ব ইঙ্গিত উপন্যাসে ছিল না। যদি আমরা বড় পরিসরের সাথে এর তুলনা করি, তবে দেখব এটা আসলে একটা পরাধীন বা ঘুমিয়ে থাকা চেতনার হঠাৎ জেগে ওঠার প্রতীক। দারুণ পয়েন্ট। আর মুঘল সেনাপতি হাসান আলী খাঁ আর দরিয়া বিবির গল্পটাও তো অনেকটা এরকমই মানবিক দুর্বলতার একটা দিক তুলে ধরে। হ্যাঁ, হাসান আলী একজন অত্যন্ত যোগ্য সেনাপতি হওয়া সত্ত্বেও মেহেরুন্নেসার ছদ্মবেশে থাকা দরিয়া বিবির রূপ ও নাচের জাদুতে সেনাপতির নিয়ম শৃঙ্খলা বেমালুম ভুলে যান।
মানুষের ভেতরে থাকা রূপের মোহ বা প্রাথমিক প্রবৃত্তিগুলো কতটা শক্তিশালী হতে পারে সেটাই এই গৌণ চরিত্রগুলোর মাধ্যমে ফুটে উঠেছে। একেবারে ঠিক বলেছেন। প্রধান চরিত্ররা যেখানে একটা নির্দিষ্ট ছকে বাঁধা, এই অপ্রধান চরিত্রগুলো সেখানে গল্পের গভীরতা ও বহুমুখী মাত্রা যোগ করেছে। তো আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা যদি একটা সারসংক্ষেপ টানি, তাহলে বলা যায় বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসে অপ্রধান চরিত্রগুলো শুধুমাত্র ভিড় বাড়ানোর জন্য বা ক্যানভাস ভরানোর জন্য আসেনি। মোটেও না, তারা কাহিনীর অনুঘটক হিসেবে কাজ করেছে, হাস্য কৌতুকের মাধ্যমে গাম্ভীর্য কমিয়েছে। হ্যাঁ, এবং গুপ্তচর বৃত্তির মতো গুরুত্বপূর্ণ কাজ করেছে, আবার মনস্তাত্ত্বিক দ্বন্দ্বেরও নিখুঁত চিত্রায়ন করেছে। আর এই জ্ঞানটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও খুব প্রাসঙ্গিক। ঠিক, যে কোনো বড় ঐতিহাসিক ঘটনা হোক বা ধরুন আধুনিককালের কোনো বড় কর্পোরেট প্রতিষ্ঠান, আমরা সবসময় শুধু নায়ক বা প্রধান কর্তাদের দিকেই মনোযোগ দিই। একদম, আমরা শুধু সিইও বা নেতাদের দেখি, কিন্তু পেছনের কলকাঠি নাড়ে এবং মূল কাঠামোকে শক্ত করে ধরে রাখে এই সাধারণ অপ্রধান মানুষগুলোই। ঠিক যেমনটা রাজসিংহ উপন্যাসে আমরা দেখলাম। তো আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে একটা নতুন ভাবনার খোরাক ছড়ে দেয়া যাক। একেবারে শুরুতে আমরা বলেছিলাম রবীন্দ্রনাথ আক্ষেপ করেছিলেন যে উপন্যাসের প্রধান চরিত্রগুলোকে আরও গভীরভাবে বিশ্লেষণ করার সুযোগ ছিল। হ্যাঁ, চরিত্রগুলো একটু অসম্পূর্ণ রয়ে গেছে। কিন্তু বঙ্কিমচন্দ্র যদি মূল চরিত্রগুলোর মনস্তত্ত্ব বিশ্লেষণে বেশি সময় ব্যয় করতেন, তবে কি উপন্যাসের এই অসাধারণ গতি আমরা পেতাম? সত্যি তো। আর অপ্রধান চরিত্রগুলোর এই যে প্রাণবন্ত রূপ আমরা দেখলাম, সেটা কি তখন আদৌ ফুটে উঠত? হয়তো নিখুঁত ঐতিহাসিক উপন্যাসের কাঠামো তৈরি করার জন্যই প্রধান চরিত্রগুলোকে কিছুটা অসম্পূর্ণ রেখে ছোট চরিত্রগুলোকে এতটা জীবন্ত করতে হয়। এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি।